হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যেখানেই আপনি খবর দেখুন না কেন, একটা বড় অংশ এসে যাচ্ছে ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ। এই ডিএ মামলাটা 2022 সালের 22শে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ঝুলে আছে। সবাই জানি আমরা 14টা শুনানি হওয়ার পরে 15তম হিয়ারিং হলো। তো সেই 15তম হিয়ারিংয়ের অংশ হিসেবে 22শে এপ্রিল অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেদিন ইস্পার নয় উস্পার এরকম একটা আশা করা যাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যখনই অভিষেক মনু সিংভিজি 40,000 কোটি টাকার প্রসঙ্গ তুললেন, তখন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চ এনারা কিন্তু খুবই উষ্মা প্রকাশ করলেন বা এটাকে শুনতে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি। সেখানে কিন্তু বলা হলো যে আপনাদের যা বলার আছে, যা কিছু বলার আছে সবই 22শে এপ্রিল বলবেন, আমরা শুনব। এবং ওই দিন ওই মামলাটি টপ অফ দি লিস্ট থাকবে এবং সম্ভবত এর পরে আমরা ডিসপোজ করে দেব। এবং আরেকটা কথা আমরা শুনেছি যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চ ওনারা কিন্তু একটা জায়গায় বলেছিলেন অভিষেক মনু সিংভিজিকে যে কেন আমরা মামলা এখনও ডিসমিস করছি না, কেন আমরা মামলা ডিসমিস করব না। তার মানে খুব শীঘ্রই একটা ডিসমিস করার একটা ব্যাপার চলছে। কিন্তু এই মামলার সঙ্গে কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি এসএসসি 2016 মামলার কথা। এসএসসি 2016 মামলাটা নিয়ে আমরা অনেকবার মামলা করেছি। এই ডিএ মামলার সঙ্গে যে মানে যুঝতে এসএসসি 2016 মামলাকে আমরা প্রায় ভুলে গেছি। আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এসএসসি 2016 মামলার ফল আসছে না কেন, দেরি হচ্ছে কেন, এর কবের দিকে আসতে পারে বা সরকারি নিয়মটা কী। আমরা সবাই জানি 1882 সালের এনটিআর অ্যাক্টের 69 নম্বর ধারা অনুযায়ী জাজমেন্ট রিজার্ভ হতে পারে। অর্থাৎ কোনো জাজেদের মনে হতে পারে যে পরিমাণ শুনানি হয়েছে, যে পরিমাণ মোশন হিয়ারিং হয়েছে, তাতে ততটা পরিমাণ নিশ্চিত হয়নি যে পরিমাণ নিশ্চিত হলে একটা ভ্যার্ডিক্ট দেওয়া যায়, একটা রায় প্রকাশ করা যায়। তাই তেনারা ওই মামলাটাকে আরও কিছুদিন স্টাডি করতে পারেন, পুঙ্খানুপুঙ্খ তথ্য ঘেঁটে দেখতে পারেন, তারপর জাজমেন্ট প্রকাশ করবেন। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ আশ্রয়। তারপরে যদিও সাংবিধানিক বেঞ্চ আছে, কিন্তু সাংবিধানিক বেঞ্চ সব ক্ষেত্রে এটা কাটে না, বা রিভিউ বেঞ্চ 137 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী রিভিউ পিটিশন সব জায়গায় হয় না। তাই সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চের রায় মানে এক প্রকার শেষ রায়। তাই জাজমেন্ট রিজার্ভ হতে পারে, এটা অলরেডি আছে। এবং এর আগেও আমরা দেখেছি যে অনিল রায় বলে একজন ব্যক্তি 6ই অগাস্ট 2001 সালে গভর্নমেন্ট অফ বিহার সরকারের বিরুদ্ধে একটা মামলা করেছিলেন অনিল রায় বলে 6ই আগস্ট 2001 সালে, যার জাজমেন্ট রিজার্ভ ছিল। এবং কয়েক বছর পরে তার জাজমেন্ট প্রকাশিত হয়। জাজমেন্ট কী, কেন, কী অর্থে সেগুলোকে আমরা যাব না, কিন্তু জাজমেন্টটা কয়েক বছর পরে বেরোয় অনিল রায়ের যে মনে ছিল স্টেট অফ বিহারের এগেনস্টে। তাহলে সরকারি নিয়মটা কি? 1882 সালের এনটিআর অ্যাক্টে 69 নম্বর ধারায় যেটা আমরা জানতে পাচ্ছি, ইট ইজ রিপোর্টেড, যে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যবে শেষবারের মতো শুনানি হবে, সেই শেষবারের শুনানি থেকে এ পিরিয়ড অফ 90 ডেজ 90 দিন পর্যন্ত এই মামলাটি সাইলেন্ট থাকবে। অর্থাৎ যেনারা জাজ আছেন তেনারা কিন্তু এটাকে সম্পূর্ণ সাইলেন্ট থাকতে পারেন, কোনো কিছু তেনারা রেসপন্স করবেন না, কোনো কিছু তেনারা রায় দেবেন না বা এই নিয়ে কোনো আলোচনা করবেন না। 90 দিন পর্যন্ত এটা সম্পূর্ণ সাইলেন্ট থাকতে পারে। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে আমাদের এই এসএসসি 2016 মামলার শেষবারের মতো শুনানি হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2025, তাহলে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে 90 দিন, 10ই মার্চ, 10ই এপ্রিল, 10ই মে, এই 90 দিন হচ্ছে তার নর্মাল টেনিওর। এই 90 দিন পেরোনোর পরে যেনারা আছেন রেসপন্ডেন্ট, পিটিশনার নয়, যেনারা রেসপন্ডেন্ট বা যদি অ্যাজ ডিমান্ড বাই পিটিশনার, যদি মনে করেন পিটিশনার্সরা বা নাহলে সাধারণত রেসপন্ডেন্টসরা এর বা কমপ্লেনেন্ট বা ডিফেন্ডেন্ট যাই বলি না কেন, তিনারা
এইটা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটা অ্যাপ্লিকেশন করবেন যে স্যার 90 দিন পেরিয়ে গেছে, এর পরবর্তী যাতে জাজমেন্ট হয় তার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, ড্রয়িং দি অ্যাটেনশন অফ দি সুপ্রিম কোর্ট হেয়ার বাই। তাহলে 90 দিন নর্মাল টেনিওর পেরোনোর পরে যখন রেসপন্ডেন্ট আবেদন করবেন, তখন ফর এ পিরিয়ড অফ এক্সটেন্ডেড 90 ডেজ, অর্থাৎ জাজেরা আবার 90 দিনের ডেট মানে কি বলবো স্যাংশন অফ দি মানে গ্র্যান্টিং ফর অ্যাডভান্স 90 ডেজ অর দি নেক্সট 90 ডেজ, যাকে আইনে ভাষায় বলা হয় টেনিওর ফর এক্সটেনশন। আগেটা ছিল নর্মাল টেনিওর 90 দিন, তারপর দরখাস্ত হওয়ার পরে আবার করা হবে এক্সটেন্ডেড 90 ডেজ। অর্থাৎ যদি এরকম ক্ষেত্র তৈরি হয় তাহলে জাজেরা আবার 90 দিনের করবে এক্সটেন্ডেড মানে টেনিওর ফর এক্সটেনশন। তার মানে 10ই ফেব্রুয়ারি লাস্ট হয়েছিল, 10ই মার্চ, 10ই এপ্রিল, 10ই মে নর্মাল টেনিওর শেষ হলো, 10ই জুন, 10ই জুলাই, 10ই অগাস্ট এক্সটেন্ডেড টেনিওর শেষ হলো। তাহলে 10ই আগস্ট এক্সটেন্ডেড টেনিওর শেষ হওয়ার পরে আবার রেসপন্ডেন্টসরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে। তবে এক্ষেত্রে আর এক্সটেনশন বা এক্সটেন্ডেড জাজমেন্ট নয়, এবার ওনারা আবেদন করবেন যে যদি জাজমেন্ট এভাবে রিজার্ভ থাকে তাহলে একটা ফ্রেশ হিয়ারিং করা হোক, আবার নেক্সট হিয়ারিং করা হোক, তার জন্য আবেদন করা হবে। এই পর্যন্ত আমাদের সবার জানা আছে। অর্থাৎ 30 দিন নর্মাল টেনিওর, তারপরে মাফ করবেন 30 90 দিনে নর্মাল টেনিওর, তারপরের 90 দিন হচ্ছে এক্সটেন্ডেড টেনিওর, 6 মাস পেরিয়ে গেল, 6 মাস পরে আবার অ্যাপ্লাই করতে হবে যে তাহলে এটাকে অন্য বেঞ্চে সরান, অন্য বেঞ্চে এটাকে ফ্রেশ হিয়ারিং হবে। তারপরে কিন্তু কারো জানা নেই যে এরপরে জাজেরা কি ফ্রেশ হিয়ারিংয়ের জন্য নোটিশ বের করবেন, কি ফ্রেশ হিয়ারিংয়ের জন্য তেনারা হিয়ারিং ডেট পাবলিশ করবেন, এটা কিন্তু কোথাও লেখা নেই। অর্থাৎ 6 মাস পেরোনোর পরে জাজেরা কী করবেন সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু দেম। অনিল রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিহার সরকারের বিরুদ্ধে অনিল রায়ের ক্ষেত্রে যে মামলাটি হয়েছিল তাতে জাজমেন্ট রিজার্ভ হওয়ার পরে কয়েক বছর সম্পূর্ণ সাইলেন্ট ছিল। 6 মাস করে 3 মাস 90 দিন পরে তার কয়েক বছর পর তার জাজমেন্ট বেরিয়েছিল। সুতরাং চিন্তার কিছু কারণ নেই। যদি সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা ছিল, আছে, থাকবে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এটা আমি আগে বলেছি, অনেকবার বলেছি। অনেকে আবার বলছে সেটাকে আপনার অন্য কোনো কবিতা নেই, কিন্তু কবিতা অনেক জানা আছে। কিন্তু এই যে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এই যে একটা ওবিডিয়েন্স, এই ওবিডিয়েন্স আমার সুপ্রিম কোর্টের প্রতি ছিল, আছে, থাকবে। তাই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া আর কোনো কথা নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।